আমি দিয়া, আমার ২৫ বছর বয়স, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে উচ্চ পদে চাকরিরত স্বামী গাদায় আর নামি ইংরেজি মিডিয়াম স্কুলে নবম শ্রেণীতে পড়া ছেলে সোহমকে নিয়ে আমার দিব্যি ছোট সুখী একটা সংসার জীবন আছে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু আমার পুরনো এক বন্ধু রায় অনেক দিন পর হঠাৎ আমার জীবনে এসে আমার জীবন তার গতি প্রকৃতি একটা ঝড়ের মতন পাল্টে দেয়। আমি ওর সঙ্গে মিশে ওর মতনই নিজের জন্য সম্পূর্ণ এক আলাদা জগৎ তৈরি করতে বাধ্য হই। আমার ডায়েরি লেখার অভ্যাস অনেক দিনের। কিভাবে কখন একটু একটু করে আমার জীবন তার সমীকরণ জটিল হয়ে উঠল, আমার লেখা পুরনো ডায়েরির পাতায় চোখ বোলালে তার একটা আভাস পাওয়া যায়। আজ হঠাৎ শপিং মলে রায় এর সঙ্গে দেখা। প্রায় ১০ বছর পরে ওকে দেখে বেশ লাগল। ও একই রকম আছে, আগের মতন স্মার্ট, স্টাইলিশ অ্যান্ড হট। বয়স কোনো ছাপ ফেলেনি ওর শরীরের আবেদনের। রায় একজন সফল ফ্যাশন ডিজাইনার। প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্সের পর আরও ২-৩ জনের সঙ্গে অফিসিয়াল লিভ ইন করার পর বর্তমানে সিঙ্গেল। কফি খেতে খেতে ওর সঙ্গে অনেকক্ষণ আড্ডা হল। শেষে বাড়ি ফিরতে ফিরতে মনে হলো ওর মতন স্বাধীনভাবে উঠতে পারলে বেশ হতো। আমরা একে অপরের ফোন নাম্বার এক্সচেঞ্জ করলাম, আবারও রায় এর সঙ্গে দেখা করলাম। তাও একটা অভিজাত ক্লাবের ভেতরে। আমি এর আগে কোনোদিন এর ভেতরে ঢুকিনি। ও বলছিল আমাকে মেম্বার করে দেবে। ওই ক্লাবের বার্ষিক মেম্বারশিপ ফিস অনেক টাকা। আমি একটু ইতস্তত বোধ করছিলাম। রায় আমাকে কনভিন্স করে ফেলল। ওর ধারণা সারা জীবন একঘেয়ে সংসার করতে করতে আমি বোরিং হয়ে উঠেছি। আমার জীবনে একটা চেঞ্জের প্রয়োজন আছে। ক্লাবে আসলে বন্ধু বান্ধব জুটিয়ে টাইম কাটলে লাইফ ভীষণ ইজি হয়ে যাবে। আমি চাইলে কলেজ লাইফের দিয়া আবার ফিরে আসতেই পারে, যার সঙ্গে কথা বলতে ছেলেরা মুখিয়ে থাকত। আমি বলেছিলাম সেটা সম্ভব হবে না। বিয়ের পর আমার দায়িত্ব বেড়েছে। আমি আর আগের মতন নেই। রায় আমার কথা হেসে উড়িয়ে দিল। ও বলল, আসলে মেয়েরা সবাই ভেতরে ভেতরে একরকম। আমারও অন্য স্বাদ গ্রহণ করা উচিত। এতে আমার আনন্দ উত্তেজনা বাড়বে, বই কমবে না। আমি ও যে ভেতরে ভেতরে ওদের মতন আধুনিকা স্লাট নারী, সেটা ও প্রমাণ করে ছাড়বে। রায় এর জেদের কাছে আমি হার মেনেছিলাম। ক্লাবের ওর এক কথায় ভিআইপি মেম্বারশিপ আবেদনপত্রে সই করে দিলাম। প্রথমবার রায় এর নিউটাউন এর ফ্ল্যাটে আসলাম। চায়ের নেমন্তন্ন ছিল। দেখলাম রায় বেশ সুন্দর করে নিজের নতুন ফ্ল্যাটটা সাজিয়েছে। একার পক্ষে ফ্ল্যাটটা বেশ বড়, ও নিজের অফিসটা এই ফ্ল্যাট থেকেই অপারেট করে। কথায় কথায় আমাকে ও সংসার সামলে উঠেও স্বাধীনভাবে কিছু করবার পরামর্শ দিল। আর কিছু না হোক, আমি রায় এর ফ্যাশন বুটিকের ব্যবসা যোগ দিতে পারি। এতে আমার সময়ও কাটবে, আর রায় এর মতন আমার আর্থিক সুবিধা হবে। স্বামী তার কাজ আর ছেলে নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকায় আমি বাড়িতে মাঝে মাঝে যে একা হয়ে যেতাম সেটা রায় জেনে গেছিল। আমার হাতে সময়ের অভাব এমন লজিক ওর সামনে খাটল না। ভালো বিশ্বস্ত পার্টনারের অভাবে রায় ব্যবসা তাকে বড় করতে পারছে না এমন অভিযোগ ও বারবার করছিল। কলেজে থাকতে রায় আমার সবথেকে প্রিয় বন্ধু ছিল। তাই ওর প্রস্তাব আমি উড়িয়ে দিতে পারলাম না। বাড়িতে সকালের ব্রেকফাস্ট টেবিলে স্বামী আর ছেলের কাছে আমার বন্ধুর দেওয়া প্রস্তাবটা বলতেই ওরা দুজনেই আমাকে দারুণ উৎসাহ দিল। আমার ছেলের মতে আমি একটু ঘরোয়া প্রকৃতির হওয়ায় দিন দিন বোরিং আর ফ্যাট প্রকৃতির হয়ে যাচ্ছি। ওর বন্ধুদের মায়েরা দিব্যি সব স্মার্ট সেজে ঘর বাহির দুটোই সামলাচ্ছে। আমার স্বামী গাদায় ও ছেলের কথায় সমর্থন করল, যদিও কথাগুলো ওরা মজার ছলে বলেছিল। তবুও আমি কথাগুলোকে পুরোপুরি উড়িয়ে দিতে পারলাম না। বিকেলে রায়কে ছেলের আর স্বামীর বক্তব্য তুলে ধরতে ও বেশ খুশি হয়েছিল। রায় আমায় অভয় দিয়ে বলল, কিচ্ছু চিন্তা করো না ম্যাডাম, আমি দায়িত্ব নিয়ে তোর কমপ্লিট মেক ওভার করে তবে ছাড়ব। শরীরের বাড়তি মেদ ঝরাতে রায় এর ঠিক করে দেওয়া একটা আধুনিক সুপার স্পেশালিটি জিম এ যাওয়া শুরু করলাম। ঠিক হলো, প্রথম জিমে প্রতিদিন ১ ঘন্টা করে আসতে হবে। তারপর বডি শেপে চলে আসলে সপ্তাহে ১ দিন করে আসলেই হবে। জিম ইনস্ট্রাক্টর এর সঙ্গে রায় এর খুব ভালো আলাপ ছিল। তাই আমিও ওনার কাছ থেকে বেশ ভালো ব্যবহার পেলাম। নরমাল শাড়ি ব্লাউজ পরে জিম কসরত করা সম্ভব না। তার জন্য আলাদা মডার্ন ড্রেস আমাকে কিনতে হয়েছিল। সেটা পরে ওয়ার্ম আপ করে আসলে এক্সারসাইজ শুরু করবার পর আমার বেশ অসুবিধা হচ্ছিল। প্রথমত ওই পোশাকটা আমার অভ্যাস ছিল না। তার উপর আমার প্রথম জিম।
সিজনে অনেক পুরুষ ও সে সময় উপস্থিত ছিল। জিম ইনস্ট্রাক্টর এর নির্দেশ মেনে এক্সারসাইজ করবার সময় তাদের অনেকে এক্সারসাইজ করতে করতে আমার দিকে বেশ লোলুপ দৃষ্টিতে তাকাচ্ছিল। আমার তাতে ভীষণই অস্বস্তি হচ্ছিল। কোনোরকমে 1 ঘণ্টা ওই জিমে কাটিয়ে সেদিনের মতন ছাড়া পেলাম। আজ থেকে রাই এর বুটিকে যাওয়া শুরু করলাম। শহরের অনেক বিশিষ্ট নামী তারকারা, প্রভাবশালীরা ওর ক্লায়েন্ট ছিল। রাই আর তার ম্যানেজার সাহেলির কাছ থেকে কাজ বুঝতেই সেদিন সারা দিন কোথা থেকে কেটে গেছিল টেরই পেলাম না। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা 7টা বেজে গেছিল। রান্নার দিদি সেদিন কাজে আসেনি। রাই এর এসে এতটাই ক্লান্ত ছিলাম আর রান্না করতে ইচ্ছে করল না। বাইরে থেকে খাবার আনিয়ে নিতে হলো। সচরাচর আমি বাইরে থেকে খাবার আনা পছন্দ করি না, কিন্তু সেদিন থেকেই নিয়ম ভাঙতে শুরু করলাম। রাই আজ আমাকে ওর ব্যবসার 2 শেয়ারের মালিক হিসাবে ঘোষণা করে সারপ্রাইজড করল। আমি এই দায়িত্বর জন্য তৈরি ছিলাম না। আমি সেটা ওকে গুছিয়ে বলতে যেতেই ও এক কথায় আমাকে থামিয়ে দিল। আমি নাকি ওর লাকি চার্ম। আমি ওর ব্যবসায় যোগ দেওয়ার সাথে সাথে ও একটার পর একটা গুড নিউজ পাচ্ছিল। বেশ বুঝতে পারছিলাম আমি বেরোতে চাইলেও রাই আমাকে সহজে ছাড়বে না। সেদিন ও রাই এর মেজাজ বেশ খুশ ছিল। একটা বড় ডিল ফাইনাল করেছিল। সেটা সেলিব্রেট করতে অফিসেই একটা ছোটখাটো পার্টি অ্যারেঞ্জ করেছিল। সেখানে ওর সাথে কাজ করা ওর 20 জন স্টাফ ছাড়াও আর ওর 2-1 জন বন্ধু উপস্থিত ছিল। আমাকেও ওদের পার্টিতে যোগদান করতে হয়েছিল। ওরা একজোট হয়ে নাচ গানা করছিল। ড্রিঙ্কও আনানো হয়েছিল। আমি এক কোণে একটা সোফায় বসে ওদের হুল্লোড় দেখছিলাম। শেষে আমাকে চুপচাপ বসে থাকতে দেখে ওরা ছাড়ল না। রাই এর আবদার রাখতে 2 পেগ রেড ওয়াইন খেতে হলো। পার্টি সেরে বাড়ি ফিরতে ফিরতে 8টা বেজে গিয়েছিল। মদের গন্ধ লুকাতে আমি মাউথ ফ্রেশনার খেয়েছিলাম। বাড়ি ফেরার পর ছেলে জিজ্ঞেস করছিল, কি হলো মা, আজ এত দেরি হলো? আমি ওর প্রশ্নে প্রথমে একটু হচকিয়ে গেছিলাম, পরে মিথ্যে বলে ম্যানেজ করলাম। আমার কথা ছেলে সোজা মনে বিশ্বাস করে নিয়েছিল। প্রথমবার ছেলের সামনে মিথ্যে বলে বেশ খারাপ লাগছিল। যতদিন যাচ্ছিল আমি আরও বেশি করে রাই এর জীবনযাত্রার প্রতি একটু একটু করে আসক্ত হচ্ছিলাম। আজ ক্লাবে একটা ক্লায়েন্ট মিটিং ছিল। রাই আমাকে তৈরি করে প্রথমবার একা ছেড়েছিল। অবাঙালি মাঝবয়স্ক ক্লায়েন্ট বাইরে থেকে এসেছিল। ক্লাবের পুল সাইড টেবিলে বসবার পরেই উনি হার্ড ড্রিঙ্কস অর্ডার দিলেন। ভদ্রতা আর পেশাদারিত্ব বজায় রাখতে আমাকেও ড্রিঙ্কে সঙ্গত করতে হলো। সেদিন ক্লায়েন্টকে ইমপ্রেস করতে আমাকে রাই এর মনের মতন করে সাজিয়েছিল। শাড়ি ব্লাউজ ছেড়ে প্রথমবার অফিস স্যুট পরে হাজির হয়েছিলাম। সাথে ঠোঁটে হালকা লিপস্টিক একটা অন্য মাত্রা যোগ করেছিল। রাই এর নির্দেশ ছিল, যেভাবেই হোক ক্লায়েন্টকে সন্তুষ্ট করে ডিলটা ক্লোজ করতে হবে। তার জন্য দরকার পড়লে আমাকে শার্টের উপরের 2টো বোতামও খুলে শো অফ করতে হবে। আমি সেটা করতে মানসিকভাবে প্রস্তুত ছিলাম না, কিন্তু বাস্তবে পরিস্থিতির চাপে আমাকে অসৎ পন্থা নিতেই হলো। ক্লায়েন্ট মদের গ্লাসে চুমুক দিতে দিতে আমাদের দেওয়া সব পেপার চেক করছিল। তার চোখ মুখ মোটেই ভালো লাগছিল না। তার উপর একটা ফোন আসায় উনি উঠে পড়বেন এমন ভাব দেখাতে আমাকে কিছুটা ডেসপারেট হয়ে রাই এর বলে দেওয়া অসৎ উপায় নিতে হলো। শার্টের বোতাম খোলার পর আমার বুকের ক্লিভেজ উন্মুক্ত হতেই ক্লায়েন্ট চোখের সানগ্লাস খুলে আমার আনা অফারের প্রতি ইন্টারেস্ট দেখালেন। আমার দেওয়া পেপার্স আবারও খুঁটিয়ে হাত দিয়ে দেখতে লাগলেন, যদিও তার চোখটা আমার বুকের একটা নির্দিষ্ট অংশে ঘোরাফেরা করতে লাগল। পেপার্স সাইন করতে গিয়ে ইচ্ছাকৃতভাবে টেবিলের উপর রাখা আমার হাত তাকেও স্পর্শ করলেন। আমি চমকে উঠে ওনার দিকে চাইতে উনি এমন ভাব দেখলেন যেন কিছুই হয়নি। এরপর যতক্ষণ আমি ওই ক্লায়েন্ট এর সঙ্গে মিটিংয়ে ছিলাম আমার একটা হাতের পাতা ওনার হাতের অধীনে ছিল। উনি ইচ্ছে মতন আমার হাতে নিজের হাত বোলাচ্ছিল। ভীষণ অস্বস্তিকরভাবে 8 ঘণ্টা ওই ক্লায়েন্টের সঙ্গে কাটিয়ে আমি ছাড়া পেলাম। ততক্ষণে যে কাজের জন্য আমাকে পাঠানো হয়েছে সেই কাজ সারা হয়ে গেছে। আমি ওখান থেকে সোজা অফিসে এসে রাইকে রিপোর্ট করলাম আমি যে প্রথমবারেই সাফল্য পেয়েছি। এইটা দেখে রাই ভীষণ ইমপ্রেস হয়েছিল। আমি যদিও পুরো বিষয়টা নিয়ে সন্তুষ্ট ছিলাম না। আমার বিবেক, আমার মূল্যবোধ এই কাজ তার জন্য আমাকে ধিক্কার জানাচ্ছিল। রাই তখন আমার পাশে বসে আমাকে বোঝাল, প্রথম প্রথম একটু অসুবিধে হবে, তারপর আস্তে আস্তে সব কিছু অভ্যাস হয়ে যাবে। আজকের দুনিয়ায় রাতারাতি সাফল্য পেতে গেলে শুধুমাত্র সোজা রাস্তা অবলম্বন করলে হয় না।
রাই এর কথায় আমার সাধারণ জুতো ছেড়ে হিল ওলা দামি ফান্সি জুতো পরবার অভ্যাস শুরু করে দিলাম। আজকে প্রথমবার একটা লেট নাইট পার্টি অ্যাটেন্ড করলাম। যদিও আমি পার্টি ক্লাবিং খুব একটা পছন্দ করতাম না, কিন্তু এই পার্টি ইভেন্টটা স্পেশাল ছিল। রাই এর অন্যতম এক বড় ক্লায়েন্ট মিস্টার অ্যান্ড মিসেস মেহতা এই পার্টিটা হোস্ট করেছিলেন। রাই এর ব্যবসার এক অংশীদার হিসেবে আমাকেও উপস্থিত হতে হল। সে এক অসাধারণ অভিজ্ঞতা হল। একটা অভিজাত ক্লাবের রেস্ট্রিক্টেড জোন এ পার্টিটা হয়েছিল। রাই আর তার বন্ধুদের পাল্লায় পড়ে আমার 2 পেগ অ্যালকোহলের কোটা ভাঙতে হল। এছাড়া ওদের আবদার রাখতে হুকাহ পাইপ থেকে ধোঁয়া টানতে হল। অভ্যাস না থাকায় 2 চিলিম ধোঁয়া টেনেই নেশায় বুঁদ হয়ে উঠেছিলাম। দেদার হুল্লোড় নাচা গানামস্তি হয়েছিল। তারপর রাই আর তার বন্ধুদের সঙ্গে একটা গ্রুপ করে একটা ডিজাইনার সোফায় বসে নিজেদের মধ্যে গল্প গুজব হচ্ছিল। সেই আলোচনার টপিক অবশ্যই বাইরে সর্বসমক্ষে আলোচনা করা যায় না। রাই তার বট ককটেল গ্লাসে একটা লম্বা চুমুক দিয়ে বলল, কম অন মলি, তোকে আর এসব নিয়ে লজ্জা পেতে হবে। এসব আজকালকার দিনে আর কোনো ব্যাপার না। ভয় পাবি না, আমি আছি। সব কিছু আস্তে আস্তে ঠিক শিখে যাবি। হি 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 হি। মিসেস মালিয়া রাই এর কথার রেশ টেনে নিয়ে বলল, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ দিয়া। আমাদের সবার একাধিক অ্যাফেয়ার আছে। একটাই লাইফ, সময় কারোর জন্য থেমে থাকে না। কাজেই যত পারো এনজয় করো। প্রথম প্রথম অস্বস্তি হবেই, এটা স্বাভাবিক, কিন্তু কিছু দিন যেতে না যেতেই দেখবে সব হ্যাবিট হয়ে যাবে। রাই আমার কাঁধে হাত রেখে বলল, উফ, তুই কেন নিজেকে কষ্ট দিচ্ছিস বলতো? তোর মধ্যে সব কিছু আছে। আর থেকেও নিজেকে সব কিছু থেকে কেন গুটিয়ে রাখছিস? একবার নিজেকে খুলে দিয়ে দেখি না। তোর লাইফটা আনন্দে উত্তেজনায় ভরে যাবে। আমি ওর কথায় সেই দিন কোনো উত্তর দিতে পারিনি।